আমি মজা করেছি, প্লিজ শান্ত হন আপনি। ওরা ভীত কণ্ঠে বলল। আরিশ কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা করুণা মিশ্রিত একটা ক্রূর হাসি ফুটে উঠল তার ঠোঁটে। হঠাৎ করেই দুই হাতে অরার গাল মুঠোবন্দি করলো সে, এত শক্ত করে যে ওরা ব্যথায় কেঁপে উঠল। তার চোখ মুখের এত কাছে আরিশ যে নিঃশ্বাসের উষ্ণতা গাল ছুঁয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওরা জানে আরিশের ভালোবাসা কেবল উষ্ণতা নয়, মাঝে মাঝে তা দাবানলের মতোও হয়, যা তাকে পুরোপুরি গ্রাস করে। যদি তোমার ভাবনায় অন্য কেউ আসে, আমি সেই ভাবনা নষ্ট করে ফেলবো। যদি ভাবনাই না থাকে, তখন তো আর কারো আসার সুযোগই নেই, তাই না? আরিশ ঠান্ডা গলায় বলল। ওরা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাঝে মধ্যে মনে হয় এই লোকটাকে সত্যিই কোনো মানসিক হাসপাতালে পাঠানো উচিত। আবার সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় চমকে উঠল ওরা। উফ, কী সব ভাবছি আমি! যদি কোনোভাবেই ভয়ঙ্কর লোকটা আমার ভাবনা পড়ে ফেলে, তাহলে তো আজই আমার শেষকৃত্য হয়ে যাবে। ভয়ে ভেতরটা শুকিয়ে গেল। শুকনো ঢোক গিলে খুব ভদ্র গলায় বলল, ঠিক বলেছেন। আরিশ সন্তুষ্টির ছায়া ফুটিয়ে মুচকি হাসল। তার হাসি ওরার জন্য সবসময় একরকম ভয় আর মুগ্ধতার মিশ্রণ হয়ে ধরা দেয়। ওরাও সেই হাসির সাথে তাল মেলালো। একটা মেকি হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। মনে মনে নিজেকে প্রবোধ দিল, ওই যে একটা কথা আছে না, পড়েছি মোগলের পাল্লায়, খানা খেতে হবে একসাথে। ওরা জানে আরিশের আচরণ এক ধরনের তীব্র অধিকারবোধে ভরা, যেখানে ভালোবাসা নেই, নেই কোনো প্রেম, আছে শুধু জ্বালিয়ে দেওয়া অনুভূতি আর আগুন। তবু এই আগুনেই যেন একটা স্বস্তিও আছে, কিংবা আকর্ষণ আছে। ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশেলে ওরা তার বুকের ভেতর চাপা শ্বাস টেনে নিল। আরিশ এখনও ওরা মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার চোখের ভেতর আরেকটা জগৎ দেখতে পেয়েছে। ঘড়িতে রাত 3:25। থানার বাতিগুলো নিঃশব্দে জ্বলছে, যেন ক্লান্ত শহরের এক কোণে জেগে থাকা পাহারাদার। লকআপের পেছনে বসে থাকা লোকটার চোখে ঘুম নেই, সেখানে ছিল একরাশ শীতলতা, ভয়হীন এক শূন্যতা। তার নাম রাশেদ হোসেন। তার নাম রাশেদ হোসেন। বয়স 26, মুখ ভর্তি দাড়ি, চোখ জোড়া স্থির আর নিষ্ঠুর। টেবিলের অন্য পাশে বসে আছেন ইন্সপেক্টর রুহুল আমিন। তার চোয়াল শক্ত, চোখে রক্তজবার লাল রেখা। 48 ঘন্টা ঘুমাননি। চোখের সামনে সেই সিরিয়াল কিলার, যে পরপর 3জন ধর্ষককে খুন করেছে, তাও খুব নৃশংসভাবে, দেখার মতো না। শহরের অন্ধকার অলিগলিতে ফেলে যাওয়া মৃতদেহের পাশে কোনো চিরকুট বা চিহ্ন পর্যন্ত রাখত না সে। সব কিছু মিলিয়ে রুহুল আমিনের ওপর উপরমহল থেকে ভীষণ চাপ এসেছিল। ফলশ্রুতিতে এই খুনিকে ধরার জন্য প্রাণপণে দৌড়েছেন 2 দিন, এবং অবশেষে আজ সে সফল। ইন্সপেক্টর রুহুল আমিন চুপচাপ কফির কাপটা ঠোঁটে তুললেন। ধোঁয়া উঠছিল, কিন্তু তার চেয়েও গরম ছিল ওনার ভেতরের আগুন। তুই খুন করেছিস 3জন পুরুষকে, সব প্রমাণ আছে, হাতে নাতে ধরা পড়েছিস। এবার বল, কার নির্দেশে করেছিস? ওরা কেউ পুরুষ না স্যার, সবাই কাপুরুষ। ধর্ষণকারী, আর ধর্ষণকারী কখনো পুরুষ হয় না। ওদেরকে পুরুষ বললে প্রকৃত পুরুষদের অপমান করা হয়, ওদেরকে মারতে হতো। রাশেদ একটু হেসে ফিসফিস করে বলল। রুহুল আমিন টেবিলে জোরে ঘুষি মারলেন। তুই কে? তুই ঠিক করবি কে মারবে, কে বাঁচবে। আর ধর্ষণকারীর জন্য আমরা আছি, আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কি দরকার ছিল? আমি কেউ না স্যার। আর কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন আমার স্ত্রীর ধর্ষকদের শাস্তি দিতে পারেনি, সেই আইন? রাশেদ হেলে বসেন, চোখ নিচু করে ফিসফিস করে বলল। এক মুহূর্তের নীরবতা। মাহতাবের গা শিউরে উঠল। কি হয়েছিল তোর স্ত্রীর সাথে? রাশেদ হঠাৎ হাসতে হাসতে পেছনের দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। আমি কিভাবে বলবো আমার চোখের সামনে ওই জানোয়ারগুলো আমার ভালোবাসার মানুষটাকে খুব লেখিয়েছে? কিভাবে বলবো আমারই চোখের সামনে আমার স্ত্রীর গলা টিপে হত্যা পর্যন্ত করেছে? ইন্সপেক্টর রুহুল আমিন থমকে গেলেন। রাশেদের কথাগুলো ওনার রুহু পর্যন্ত পৌঁছে গেছে। একজন পুরুষের সামনে তার স্ত্রীর সঙ্গে এমন কিছু ঘটতে দেখলে কেমন অনুভব হতে পারে, তা কল্পনাও করতে পারছেন না রুহুল। রাশেদ ডুকরে কেঁদে উঠে ফের বলল, আমিও গিয়েছিলাম আপনাদের আইনের কাছে, কিন্তু টাকার সামনে সেই আইন টিকতে পারেনি স্যার। ব্যথাতুর দৃষ্টিতে রাশেদের দিকে তাকালেন রুহুল আমিন। সব কিছু খুলে বলো রাশেদ, আমি তোমার কথা শুনবো। রাশেদ দীর্ঘশ্বাস ছাড়ল। বসা থেকে উঠে ধীরে ধীরে গিয়ে দেওয়ালের পাশে দাঁড়ালো। প্রেমের বিয়ে ছিল আমাদের। 5 বছর প্রেম করার পর পারিবারিকভাবেই বিয়ে করি আমরা। সবাই খুশি মনে আমাদের বিয়ে দিয়েছিল। তখন আমার একটা মার্কেটিংয়ের চাকরি ছিল। সবসময় দৌড়ঝাঁপের মধ্যে কেটে যেত দিন। নীলাকে নিয়ে বিয়ের 1 বছরেও কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই ঈদের ছুটিতে দুজন মিলে বান্দারবান চলে গেলাম। নীলা ভীষণ খুশি ছিল, এত খুশি বলে বোঝাতে পারবো না। সারা বিকেল পাহাড়ে ঘুরতে ঘুরতে রিসর্টে ফিরতে রাত হয়ে গিয়েছিল সেদিন। আমরা যখন প্রায় রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক তখনই 4-5 জন ছেলে পথ আটকে দাঁড়ায়। নীলা ভয় পেয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওরা ছিনতাইকারী,
টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে যাবে। কিন্তু না, তাদের টার্গেট ছিল নীলা। ওরা প্রথমেই আমাকে ধরে হাত পা বেঁধে দিল, মুখও শক্ত করে বেঁধে ফেলল, তারপর নীলার মুখও বাঁধা হলো। সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের আলোয় নীলার ছটফটানি দেখছিলাম আমি, অথচ কিছুই করতে পারছিলাম না। কলিজাটা পুড়ে যাচ্ছিল। আমার নীলাকে ক্ষতবিক্ষত করলো ওরা। সবকিছু শেষ করে আমাদের দুজনকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে রেখে গেল। স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম জানি না। হয়তো নীলাকে ওরা যে পাশবিক নির্যাতন করেছিল তার ফলেই ওর মৃত্যু হয়েছিল। কিন্তু আমি বেঁচে থাকতে থেকেও যেন প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলাম। সুস্থ হয়ে থানায় গিয়েছিলাম, ওরা প্রমাণ চাইলো। ততদিনে নীলাকে কবর দেওয়া হয়ে গেছে। হাসপাতাল থেকে আমার সুস্থ হয়ে বের হতে 4 দিন লেগেছিল। ততদিনে সব প্রমাণ মুছে গেছে। হাসপাতালের ডাক্তার পর্যন্ত মিথ্যে কথা বলল। কোনো ধর্ষণের প্রমাণ নাকি নেই, শুধু ছুরির আঘাত হয়েছে। পুলিশ ধর্ষণের মামলা নিল না, শুধু অ্যাটেম্প টু মার্ডার হিসাবে নিল। কিন্তু ওরা কাউকে গ্রেফতারও করলো না। পরে বুঝলাম টাকা দিয়ে আইনের ফাঁক গলে। একটু থামল রাশেদ। রুহুল আমিনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর এক সময় মনে হলো এই সমাজে ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যখন আইন তাদের সাজা দিতে পারলো না, তখন ঠিক করলাম শাস্তি আমি নিজেই দেবো। ব্যাস, প্রথম দিন ওই জানোয়ারটাকে খুন করলাম, তবে আলাদাভাবে পাথর দিয়ে তাদের সারা শরীর থেতলে তারপর পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছিলাম। সেই জন্য ওখানকার পুলিশ বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামায়নি। ভেবেছিলাম সবাই পাহাড় থেকে পড়ে মারা গেছে, তাই শরীর থেতলে গেছে। কিন্তু পরে মনে হলো এমন কম শাস্তি পেয়ে ওদের মরলে তো চলবে না। ওদের এমন শাস্তি দিতে হবে যেন ওরা মরার জন্য নিজে থেকেই ছটফট করে। বুঝতে পেরেছি। আমি এখন আসছি। যেহেতু তুমি সব কিছু স্বীকার করেছো এবং তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তাই তোমার হয়ে আমি সুপারিশ করব। তাচ্ছিল্যের হাসি হাসল রাশেদ। ইন্সপেক্টর রুহুল আমিন লকআপ থেকে বেরিয়ে গেলেন ঠিকই, কিন্তু তার মন পড়ে রইল রাশেদের কাছে। আজ আমিও তোমাদের সাথে রান্না করবো ভাবি। আচমকা সাবিহার এমন আচরণে বেশ চমকে গেল ওরা। যে মেয়ে 3 বেলা খাওয়া ছাড়া কিছু করে না, আজ সে নিজে থেকেই রান্না করতে চাইছে। ওরা কেউই সাবিহার আচরণটা ঠিকমতো বুঝতে পারছে না। সবাই জানে সাবিহা সাধারণত রান্না করার জন্য আগ্রহী নয়। বাড়ির অন্যান্য কাজেও সে খুব একটা আগ্রহ দেখায় না, শুধু খাওয়া ছাড়া। বেশিরভাগ সময় তার সমস্ত সময় টিভি দেখা কিংবা ঘোরাঘুরি করতেই চলে যায়। কিন্তু আজ কি যেন হলো, যেন এক নতুন রূপে আবির্ভূত হলো সাবিহা। তামান্না আড়ালে ভেঙচি কেটে বলল, আপনি কি রান্না পারেন আপা? সাবিহা হেসে বলল, পুরোপুরি না পারলেও অল্প বিস্তর তো পারি। ওরা ভাবিও তো সব রান্না পারে না, আমিও ভাবির মতো সব কিছু শিখে নেব। কি বলো ভাবি? ওরা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিখে নেবেন। শ্বশুরবাড়ি গিয়ে তো রান্না করতেই হবে। মুখটা ফ্যাকাশে হয়ে গেল সাবিহার। বিয়ে? আরিশকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না সে। সাবিহাকে জব্দ করতে পেরে ওরা আর তামান্না বেশ খুশি। ওরা নিজেদের মধ্যে ইশারায় হাসাহাসি করছে। সাবিহা আপাতত ওরার কোনো কথা গায়ে না মাখার সিদ্ধান্ত নিয়েছে। রান্নাঘরে ঢুকে নিজে থেকেই কিছু পেঁয়াজ কাটতে শুরু করে সে। ওরা ইলিশ মাছে লবণ মরিচ আর হলুদ মাখাচ্ছে, তামান্না কড়াইয়ে তেল দিচ্ছে। আচ্ছা ভাবি, আমরা সবাই মিলে সাথে পিকনিক করলে কেমন হয়? তামান্না সাবিহার কথা শুনে ওরার দিকে তাকালো। ওরা মুচকি হাসলো। ম্যারিনেট করা মাছগুলি এক এক করে তেলে ছাড়তে ছাড়তে বলল, ভালোই হয়। তাহলে তালহা ভাইয়া বাসায় ফিরলে তোমার সাথে কথা বলে সব কিছু ব্যবস্থা করবে। আরিশ তো এসব আয়োজন করবেই না কখনো। না না, তালহা ভাইকে আমার কাছে পাঠানোর দরকার নেই। ওরা বেশ উত্তেজিত হয়ে বলল। সাবিহা ঠিক বুঝতে পারছে না তালহা ওরার সঙ্গে দেখা করলে এমন কি হতে পারে যার জন্য ওরা এমন রিয়াক্ট করলো। তবে এতটুকু বুঝেছে এটা ওরার জন্য বেশ অস্বস্তিকর। কেন ভাবি, তালহা ভাই কি তোমাকে কিছু বলেছে? মানে তোমাদের মাঝে ঝামেলা হয়েছে? আরে না। ওরার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। তালহার সাথে কথা বলেছে শুনলেও আরিশের ক্রোধের মাত্রা বেড়ে যাবে। সাবিহা ওরাকে আর কিছু বলার আগেই তামান্না বলল, আরিশ ভাই কি আপনার থেকে ছোট সাবিহা আপা? তামান্নার প্রশ্নে হকচকিয়ে গেল সাবিহা। ওরা ঠোঁট টিপে হাসছে। কেন বলো তো? না মানে তালহা ভাইয়াকে ভাই বলে ডাকেন অথচ আরিশ ভাইকে নাম ধরে ডাকে, তাই আর কি। কপাল কুঁচকে ফেলল সাবিহা। ইচ্ছে করছে তামান্নার গালে সজোরে একটা থপ্পড় মারতে, কিন্তু কিছু করা যাবে না এখন। সাবিহা মেকি হাসলো। এমনি। আচ্ছা আমি আসছি এখন, তোমরা তো সব কাজ করেই ফেলেছো। ওকে আপু। সাবিহা আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তামান্না ও ওরা হাসছে সাবিহার অবস্থা দেখে।
সন্ধেবেলা সাবিহা তালহাকে পিকনিকের সব পরিকল্পনা বুঝিয়ে বলল। তামান্না, অরা, সাবিহা আর তালহা মিলে একসাথে সব কিছু ঠিকঠাক করে নিল। ঠিক হলো ছাদে বসে পিকনিক হবে। আলাপচারিতা শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে গেল। ওরা নিজের রুমের দিকে চলে গেল। তামান্নাও রাতের খাবার গরম করতে রান্নাঘরের দিকে এগোলো। ড্রয়িং রুমে এখন শুধু সাবিহা আর তালহা বসে আছে। দুজনে কিছুক্ষণ পিকনিক নিয়ে কথা বলছিল। এর মধ্যে সাবিহা কয়েকবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তালহা টিভি দেখছে আর মাঝে মাঝে বোনের সঙ্গে কথা বলছে। হঠাৎ সাবিহা এগিয়ে এসে বলল, ভাইয়া, ওরা ভাবি আপনাকে ডাকছে। তালহা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো। ভাবি কোথায় ডেকেছে? টিভির দিকে তাকানো অবস্থায় শুধালো তালহা। সাবিহা হুড়োহুড়ি করে বলল, হ্যাঁ ভাবি, রুমেই ডেকেছে। বললো কি একটা জরুরি কথা আছে, তুমি এক্ষুনি যাও। ওকে। ওরা জরুরি কথা বলবে শুনে তালহা আর সময় নষ্ট করলো না, দ্রুত ওরা রুমের দিকে এগোলো। বিছানা গোছগাছ করছিল ওরা। এমন সময় ঘরে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকালো সে। ভাবিমা, তুমি ডেকেছো? তালহাকে বেডরুমে দেখে গলা শুকিয়ে গেল ওরার। মাত্র আরিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে সে। তার মানে আরিশ যে কোনো মুহূর্তে রুমে চলে আসবে। ওরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তালহাকে যে ঘর থেকে চলে যেতে বলবে সেটাও পারছে না। তালহা ওরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরেকটু কাছাকাছি এগিয়ে বলল, তুমি ঠিক আছো? ঘোর কাটল ওরার। তালহার দিকে এগিয়ে কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল, আমি ঠিক আছি ভাইয়া, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কেমন মাথা ব্যথা করছে। আমি তামান্নাকে দিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি রুমে, নিচে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং তুমি রুমে বসে বসেই আরাম করো। হ্যাঁ, রুমে বসেই আরাম করো। আরিশের গলা শুনে রীতিমতো কেঁপে উঠল ওরা। দরজার দিকে তাকাতেই তাকে দেখতে পেল। কালো ফর্মাল শার্ট আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লালচে হয়ে গেছে, মুখটা কেমন বিধ্বস্ত লাগছে। আরিশ ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলো। তালহা বলল, ভাবিমা ডেকেছিল আমাকে, কিন্তু রুমে এসে শুনি মাথা ব্যথা করছে, তাই বললাম রুমে থেকে আরাম করতে। এখন ওই ড্রয়িং রুমে যাওয়ার কোনো দরকার নেই, আমি গিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি। ওরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, শুধু আরিশের দিকে তাকিয়ে আছে। কোনো ওষুধ লাগবে না তালহা, লাগলে আমি দিয়ে দেবো, চিন্তা করিস না। তুই যা, আমি দেখছি তোর ভাবিমাকে। ঠিক আছে ভাইয়া, গুড নাইট ভাইয়া, গুড নাইট। গুড নাইট। তালহা ওরার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। কিরে সাবিহা, তুই তো বললি ভাবি আমাকে ডেকেছিল, কিন্তু ভাবির তো শরীর খারাপ, তাছাড়া আমার সাথে কথা বলতেও আগ্রহী ছিল না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাগুলো বলল তালহা। সাবিহা ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে টিভি দেখছিল। ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকা তামান্না সব শুনে যা বোঝার বুঝে গেল। ইচ্ছে করেই সাবিহা আরিশের সামনে ওরা আর তালহাকে উপস্থাপন করেছে। আমি যে শুনলাম ভাবি ডাকলো তখন। তোর মাথা শুনেছিস পেতনি? তালহা সাবিহার মাথায় একটা গাট্টা মেরে হাত থেকে রিমোট কেড়ে নিল। সাবিহা বিশেষ কিছু বলল না। অন্য সময় হলে ভাইয়ের সাথে রিমোট নিয়ে ঝামেলা বাঁধা তো নিশ্চিত, কিন্তু এখন সাবিহার মনটা ভীষণ ভালো। সব সময় আমার সাথে এমন করো, মাকে বলবো তুমি আমাকে মেরেছো। যা গিয়ে বল, পেতনি কোথাকার। সাবিহা শান্ত ভঙ্গিতে হেঁটে নিজের রুমের দিকে এগোলো। নিজের কাজকর্ম সেরে তামান্না ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে এসে তালহার কাছে দাঁড়ালো। কি খবর তামান্না ভাটিয়া? আপনার বোন আসলেই একটা পেতনি। ওমা, কেন? কিছু না। ওকে শাকচুন্নি। নিজের ব্যাপারে এমন কথা শুনে চোখ বড় বড় করে ফেলল তামান্না। আমি শাকচুন্নি? ভালো ভালো। তামান্না এ কথা বলে এর আগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো। তালহা আজিও ভাই কামড় বসালো। কি ভুলটাই না করলো সে। এই তামু, সরি, তামান্না ভাটিয়া, এই তামু, শোনো না। তোমাকে বলেছিলাম তালহার সাথে অপ্রয়োজনে কথা বলবে না, আমার সহ্য হয় না। তবুও কেন বললে? অরার একটি হাত শক্ত করে পিছন থেকে ধরে রেখেছে আরিশ। সে ঠিক অরার পেছনে দাঁড়িয়ে আছে। রাগে যেন পাগল হয়ে গেছে। ওরা তখন থেকেই বোঝানোর চেষ্টা করছে তালহা নিজে থেকেই রুমে এসেছিল, কিন্তু আরিশ তার কথায় কান দিচ্ছে না। পাগলের মতো একা একা বকেই যাচ্ছে। আরিশ, কতবার বলবো আমিও ওনাকে রুমে আসতে বলিনি? হয়তো পিকনিকের বিষয়ে কথা বলতে এসেছিল। বেডরুমে বসে কেন কথা বলতে হবে বলো? ওরা চোখ মুখ বিরূপ হয়ে উঠল। রাগে বলল, আপনি একটা অসুস্থ মনের মানুষ। আপনার ভাই হয় সে, আমিও ভাই রাখি, কিন্তু আপনি সেখানে এসব কিভাবে বলছেন? আরিশ ওরাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। ওরার গাল ঠেকেছে ঠান্ডা দেওয়ালের কাছে। ওরার গাল ঠেকেছে ঠান্ডা দেয়ালের গায়ে।
আরিস তার দুহাত পিছন দিকে মুচড়ে ধরে রেখেছে শক্ত করে। ওরা শত চেষ্টা করেও নিজেকে হাত ছাড়াতে পারছে না। এরই মধ্যে আরিস ওরার ঘাড়ে হিংস্রভাবে কামড়ে ধরল। ওরার ব্যথায় বেরিয়ে আসা চিৎকারে তার কামড় ধীরে ধীরে নরম হয়ে চুমুতে রূপ নিল। কামড়ের জায়গা থেকে ক্ষীণভাবে রক্ত ঝরছে। আরিস ধীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল সেই ক্ষতস্থানে। আমি খারাপ, অসুস্থ মস্তিষ্ক আমার। সেখানে সুস্থ মনের বসবাস কিভাবে হবে বলো? আপনি যদি কখনো হারিয়ে ফেলেন, বুঝবেন তার জন্য আপনি নিজেই দায়ী। আপনার আচরণের কারণেই আমি। ওরার কথা শেষ হওয়ার আগেই আরিস তাতে এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে শক্ত করে থুতনিতে হাত রাখে। এই পাখি, শ্শ্, চুপ। আমি তোমাকে কখনো হারাবো না, হারাতে দেব না। তার ছেলের হাসি হাসলো ওরা। আরিস হুট করে কোলে তুলে নিল তাকে। ওরা বুঝতে পারছে না কিছু। কি করতে চলেছে আরিস? কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। কেন? জবাবে শুধু এক রহস্যময় হাসি হাসলো আরিস। কোনো কথা বলল না। ধীর পায়ে ওরাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। খানবাড়ির ওয়াশরুমগুলো এতটাই বড় যে মনে হয় সেখানে হাডুডু গেলাও সম্ভব। কি করবেন আপনি? বাথটাবে চোবাবেন? ওরা সরাসরি প্রশ্নের কোনো জবাব দিল না আরিস। চুপচাপ তাকে কোল থেকে নামিয়ে ওয়াশরুমের দরজা ভেতর থেকে আটকে দিল। তারপর ওরার হাত ধরে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করালো। ওরার চোখে ভয়, বিরক্তি আর সেই সাথে কৌতূহলও ভেসে উঠল। আরিস ধীরে হাত বাড়িয়ে শাওয়ার ছেড়ে দিল। ওপরে থেকে টলটলে জল পড়তে শুরু করলো। আরিস আর ওরা দুজনেই সেই পানির নিচে নিশ্চুপ দাঁড়িয়ে। আজকের আরিস ওরার কাছে অচেনা লাগছে। অন্যদিন হলে এতক্ষণে সে জোর করে বিছানায় নিয়ে যেত, কিন্তু আজ ওয়াশরুমে শাওয়ারের জলে ওরার শরীর ভিজে একাকার। আরিসেরও একই অবস্থা। দুজনেই এক দৃষ্টে পরস্পরের দিকে তাকিয়ে আছে, শব্দহীন। ওরার কপাল বেয়ে জল গড়িয়ে নাকের ডগায় জমছে। সেখান থেকে ঠোঁট ছুঁয়ে থুতনি বেয়ে নিচে পড়ছে। এই দৃশ্য আরিসকে ক্রমশ বেপরোয়া করে তুলছে। সে ওরার কোমরে শক্ত করে হাত রেখে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। কপালে কপাল ঠেকিয়ে এক মুহূর্তের নিঃশ্বাসীনতায় আটকে গেল দুজন। ওরা? চমকালো ওরা। আজকে প্রথম আরিস তার নাম ধরে ডাকলো। বলুন। আমি খুব কষ্ট দিই তোমাকে? হ্যাঁ। আমি যদি ভালো হয়ে যাই, মানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, তুমি আমাকে ভালোবাসবে? আমাকে কি ভালোবাসা যায়? আমি আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য? আরিসের কণ্ঠস্বর আজ অন্যরকম শোনাচ্ছে। কেমন গলা ধরে এসেছে তার। মনে হচ্ছে শাওয়ারের জলের সাথে আরিসের চোখের জলও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ওরার বুকটা কেমন হু হু করে উঠল আরিসের কথায়। লোকটা ভালোবাসার কাঙাল। মায়া হলো তার। আরিসের পিঠে হাত রাখলো ওরা। শান্ত গলায় বলল, বলুন। হ্যাঁ। আপনি তো খারাপ নন, কিছু কিছু সময় অস্বাভাবিক আচরণ করেন শুধু। ভালো কিংবা খারাপের উপর নির্ভর করে কেউ কাউকে ভালোবাসে না। দেখেন না, নেশাখোর ব্যাড বয় টাইপের ছেলেদেরকেও মেয়েরা ভালোবেসে ফেলে। এটা একটা অনুভূতি, কখন কিভাবে হয়ে যায় বলা তো যায় না। ওরা একটু থামলো। আরিস ওরাকে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, যেন একটু নড়লেই হাতছাড়া হয়ে যাবে সে। ভালোবাসার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না আরিস। এসব ভাববেন না, আপনার চিকিৎসা দরকার। প্লিজ একবার ডক্টর দেখাবেন। আমি আপনার সাথে সুন্দর একটা জীবন কাটাতে চাই ভাইয়া। ওরার কথা শেষ হতেই তার গালে একটি থাপ্পড় পড়ল। আকস্মিক এই ঘটনায় ওরা হতবাক হয়ে গেল। আরিসের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। থাপ্পড়টা যদিও খুব জোরালো ছিল না, তবুও ওরা ভয়ে কিছুটা চমকে উঠল। সবসময় তো আরিসই বলো, আজ ওর ভাইয়া ডাকতে গেলে কেন? ওরা থতমত খেয়ে তাকিয়ে রইল কেবল। আরিস টুক করে তার ঠোঁটে চুমু খেলো একটা। মুচকি হেসে বলল, ওভাবে তাকিয়ে থাকতে হবে না, তেমন জোরে মারিনি। তবে ভবিষ্যতে আবারও ভাইয়া বললে গাড়ার আস্ত রাখবো না। খিলখিল করে হেসে উঠল ওরা। আরিস মুগ্ধ নয়নে ওরার প্রাণবন্ত হাসি দেখছে। আজ পর্যন্ত ওরাকে কখনো এভাবে হাসতে দেখেনি আরিস। মেয়েটা হাসলে কি দারুণ লাগে। আপনি আসলেই একটা হাত পাগল, সাইকো টাইপের মানুষ। কখন কি হয় আপনার বোঝা মুশকিল। ভ্রু কুচকে ফেললো আরিস। সে সাইকো? মেহরাবও আজ সেটাই বলল। তাহলে কি কথাটা সত্যি? আজকে মেহরাবের সাথে কথা না বললে নিজের মনের কথা বুঝতে পারতো না আরিস। ওরার প্রতি টুকরো টুকরো অনুভূতিগুলোর নাম যে ভালোবাসা, সেটাও বুঝতে পারতো না। আরিসের ভালোবাসা পাওয়ার পথটা ভুল। মেহরাব সেটা খুব ভালো করে বুঝিয়েছে তাকে। জোর করে শারীরিক সম্পর্কের মাধ্যমে কখনো ভালোবাসা পাওয়া যায় না, বরং এইসব করলে সম্পর্কে আরও দূরত্ব বাড়ে, একসময় ভেঙে যায়। আরিসের পাগলামিগুলো মেহরাব ভালো করেই জানে। তাই আজকে মেহরাব একজন প্রকৃত বন্ধুর মতোই আরিসকে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছিল। আমি আধ পাগল মানলাম, কিন্তু সাইকো নই। ওরা কিছু বলতে যাওয়ার আগেই পরপর দুটো হাঁচি দিল। এতক্ষণ জলের নিচে দাঁড়িয়ে থাকাতে হয়তো ঠান্ডা লেগে গেছে। আরিস ব্যাপারটা বুঝতে পেরে শাওয়ার বন্ধ করে দিল। ওরা নিজেকে আরিসের থেকে ছাড়িয়ে পেছন দিকে ফিরে বলল, তাহলে আমার ঘাড়ে রক্ত কেন? আমার সারা শরীরে আপনার সাইকোগিরির প্রমাণ আছে। তোমার শরীর জুড়ে কেবল আমার ভালোবাসার চিহ্ন থাকবে। আমি যতই স্বাভাবিক হই না কেন, আমার ভালোবাসার ধরন বদলাবে না। আমার ছোঁয়া এমনই, যেমন উষ্ণ তেমনই বিধ্বংসী।
দরজা খুলে ওরাকে কোলে তুলে নিল আরিশ। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে এগোলো। ডক্টরের কাছে যাবেন তো? আমি সম্পূর্ণ সুস্থ, তবুও যদি তুমি চাও আমি যাব, তবে ডাক্তার যেন বেশি ওষুধ না দেয়। মুচকি হাসলো ওরা। লোকটা তো এখনো বাচ্চাদের মতোই কথা বলছে। আরিশ কোল থেকে নামিয়ে দিল ওরাকে। ওকে, ড্রেস চেঞ্জ করে আসছি, আপনিও করে নিন, ঠান্ডা লাগবে। এখানে চেঞ্জ করো। কি? বাংলায় বললাম। বেডরুমে বসে জামা কাপড় চেঞ্জ করলে অত বড় ওয়াশরুমটা আছে কি করতে? মুচকি হাসলো আরিশ। ওরার গাল টিপে দিল কয়েকবার। তাও কথা। যাচ্ছি আমি। মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগোলো ওরা। আজকে ভীষণ খুশি লাগছে তার। আরিশের এমন পরিবর্তন কখনো আশা করেনি সে। সব কিছু যেন জাদুর মতো লাগছে। তবে আজকে তালহা ভাই রুমে এসে ভালোই করেছে। মনে মনে তালাকে ধন্যবাদ দিল ওরা। কি ব্যাপার ভাবি, ভাইয়া তো খেতে এলো না? রাতের খাবার খাচ্ছে সকলে। ঘড়িতে সময় রাত 10:30। তামান্না সাবিহার দিকে তাকিয়ে ফুঁসছে কেবল। মনে মনে ভাবছে আজকে নিশ্চিত ভাবির সাথে খারাপ আচরণ করেছে আরিশ ভাইয়া। আর সব কিছুর জন্য এই সাবিহা ডাইনি দায়ী। এরকম আরও অনেক কথাই ভাবছে তামান্না। নতুন বিয়ে হয়েছে ওদের, নিজেদের সময় মতো খেয়ে নেবে। তালা, তুইও বিয়েটা করে নে এবার। তাসলিমা বললেন। সাবিহা মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ আগেই মায়ের কাছে গিয়ে সবটা খুলে বলেছে সে। সেজন্য মা মেয়ে দুজন খুব বেশিই খুশি। মায়ের কথায় চুপ করে গেল তালহা। আর চোখে কেবল তামান্নার দিকে তাকালো একবার। কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? তালহার নাকি? আরিশের কণ্ঠস্বর শুনে সবাই সিঁড়ির দিকে দৃষ্টিপাত করলো। সাবিহা তাসলিমা যেন 420 ভোল্টের একটা শক খেলো। ওরা ও আরিশ একসাথে আসছে। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য গোসল সেরে এসেছে। ওরার চুল এখনো ভেজা। রাগে শরীর রিড়ি করে উঠল সাবিহার। আরে মায়ের কথা বাদ দাও, বিয়ে শাদি আরো পরে করব ভাইয়া। আরে আগে ওই বিজনেসটা বুঝি, তারপর অবস্থান তৈরি করি, তারপর। ওরাকে হাসি খুশি দেখে তামান্না স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ ও ওরার বসার জন্য চেয়ার টেনে দিল সে। দুজনে পাশাপাশি বসলো। তামান্না খাবার সাজিয়ে দিচ্ছে। গুড, এটাই ভালো হবে। তালহা মুচকি হেসে খাবারের দিকে মনোযোগ দিল। ওরা খেতে খেতে তালহাকে উদ্দেশ্য করে শুধালো। ভাইয়া একটু আগে যে বললেন আমি আপনাকে ডেকেছি, কে বলেছিল সেটা? আরিশ আর চোখে অরার দিকে তাকালো একবার। ওরা আরিশের হাতে হাত রাখলো, ইশারায় বোঝাতে চাইলো দরকারি কথা। আরিশ চুপ করে রইল। সাবিহাই তো বললো তখন। আরিশ ও ওরা দুজনেই সাবিহার দিকে তাকালো। মেয়েটা ভাবতেও পারেনি ওরা এভাবে তার পর্দা ফাঁস করে ফেলবে। বোকার মতো হেসে বলল সাবিহা। আসলে আমি ভুল শুনেছিলাম। ব্যাপার না আপু, আপনাকে ধন্যবাদ। মুচকি হেসে বলল ওরা। আরিশও মৃদু হাসলো। সাবিহা কিছুই বুঝতে পারছে না কি হওয়ার কথা ছিল আর কি হলো। কিসের জন্য ধন্যবাদ দিলে ভাবি? আমি আসলে ওরা মুচকি হাসলো। সাবিহা একবার আরিশের দিকে তাকাচ্ছে আর একবার ওরার দিকে তাকাচ্ছে। কিছু না। সাবিহা আর কোনো কথা বাড়ালো না। শেষে আবার কেঁচো করতে কেউটে বেরিয়ে গেলে যে মহা মুশকিল হয়ে যাবে। কি হে তামান্না ভাটিয়া, তুমি খাবে কখন? হ্যাঁ, তালহার কথায় আরিশও তামান্নার দিকে তাকালো। আপনারা খাওয়া দাওয়া শেষ করুন, হ্যাঁ, তারপর খাবো। তোকে না বলেছে যখন খিদে পাবে তখনই খেয়ে নেবে? আরিশের গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল তামান্না। ওরা বলল। তুমিও আমাদের সাথেই খেতে বসে যাও আপু, সবকিছু তো এখানেই আছে। ওরার কথা শুনে আড়ালে ভেঙচি কাটলেন তাসলিমা খাতুন। কাজের মেয়েকে নিয়ে এদের এত আদিক্ষেতা তার সহ্য হচ্ছিল না। ওরার কথা মতো তামান্না একটা চেয়ার টেনে এনে খাওয়ার জন্য বসে পড়ল। ঠিক আছে ভাবি। তালহা মুচকি হাসলো। খানিক পরেই সাবিহা ডাইনিং রুম থেকে উঠে গেল। আজকে তার গলা দিয়ে ভাত নামছিল না। ওরাকে কোনোভাবেই আরিশের থেকে দূরে সরানো যাচ্ছে না। নিজের ওপর খুবই বিরক্ত সাবিহা। আকাশ জুড়ে জমে উঠেছে ঘন কালো মেঘ। চারদিকে ছড়িয়ে আছে এক ধরনের অদ্ভুত অন্ধকার। খোলা জানালা দিয়ে টুপটাপ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঘরে। সঙ্গে ঢুকছে হালকা ঠান্ডা বাতাস, যা রুমের পরিবেশকে আরও শীতল করে তুলেছে। দূরে মৃদু গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে আসন্ন কোনো দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। সম্ভবত কালবৈশাখী আসছে। আবহাওয়া অফিস থেকেও নাকি এমন সতর্কতা দেওয়া হয়েছে। ওরা বিছানা গোছগাছ করছিল। আরিশ চাচির সাথে কথা বলতে বাইরে গেছে। তবে কী বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা ওরা জানে না। বিছানার চাদরটা সুন্দর করে ঠিকঠাক করে ওরা জানালাগুলোর দিকে এগিয়ে গেল। হালকা বাতাসে পর্দা দোলার শব্দ হচ্ছিল। সে একে একে সব জানলা আটকে দিল, যেন ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ঘরে ঢুকতে না পারে। ঠিক তখনই রুমে ঢুকলো আরিশ। তার মুখে এক অদ্ভুত আকর্ষণ। আজকের ওয়েদারটা কেমন বলো তো হামিংবার্ড? কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না বৃষ্টি হচ্ছে? আরিশ রুমের দরজা বন্ধ করে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। ওরা বিছানার অন্য পাশে দাঁড়িয়েছিল, চোখে মুখে একরকম দ্বিধা। হঠাৎ করেই আরিশ তার হাত ধরে একটা হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। ওরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। তুমি কি দেখতে পাচ্ছ না
তোমার বর তোমাকে কাছে পাওয়ার জন্য ওতলা হয়ে আছে? চুপ করে রইল আরাম। আরিশ এগিয়ে এসে আলতো করে তার কপালে একটি চুমু আঁকলো। আবেশে চোখ বন্ধ করে ফেললো আরাম। তার নিঃশ্বাস যেন একটু ভারী হয়ে উঠল। বুকের ভেতর কেমন অস্থির ঢেউ খেলে গেল। অরার এমন নরম প্রতিক্রিয়ায় আরিশ মৃদু হেসে উঠল। সেই হাসিতে ছিল এক রাশ ভালোবাসা, ছিল একরকম মুগ্ধতা। নীরব সম্মতির ইঙ্গিত পেয়ে সে আরও উষ্ণতা ছড়িয়ে দিল অরার শরীর জুড়ে। আবেশে চোখ বন্ধ রেখেই অরা বিছানার চাদর শক্ত করে খামচে ধরল। আরিশের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ওরা সমস্ত মুখমণ্ডল যেন অদ্ভুত এক আবেশে আচ্ছন্ন হয়ে উঠল। আপনি কি করছেন? আরিশ আলতো করে ওরার ঠোঁটের উপর আঙুল চেপে ধরল। নরম স্পর্শে তার সমস্ত শরীর শিউরে উঠল। তুমি জানো হামিংবার্ড, আমি কি করছি? অনুভব করো, বাধা দিও না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আর। আরিশের গলা প্রচণ্ড কোমল, কিন্তু তার ভেতরে একটা অদম্য আকাঙ্ক্ষা দপদপ করছে। সে ফিসফিস করে আরও এগিয়ে বলল, Feel me. Don't stop me. I cannot control myself anymore. ওরা চোখ বুজে অনুভব করল তার বুকের ভেতর তীব্র ধুকপুকানি। তার আর চারপাশের নিস্তব্ধ ঘরের মধ্যে দুজনের নিঃশ্বাসের ছন্দ একই সাথে মিশে আছে। ওরা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আরিশের বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। আরিশ ধীরে ধীরে ওরাকে গভীরভাবে আলিঙ্গন করতে শুরু করলো। প্রথমে কপাল, তারপর গাল, ঠোঁট। সব জায়গায় একের পর এক ঠোঁটের উষ্ণ স্পর্শ ছড়িয়ে যাচ্ছে। তার স্পর্শের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আরিশের স্পর্শে বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ তৈরি হতে লাগলো অরার। তবে প্রথম দিকে অরার ভালো লাগলেও সময়ের সাথে সাথে তার মনোভাব বদলাতে শুরু করেছে। আরিশের স্পর্শে কিছুটা অস্বস্তি অনুভব করছে সে। আরিশের সেই চিরচেনা তীক্ষ্ণ স্পর্শে অরার আগের কিছু মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। প্লিজ স্টপ। I can't, Hummingbird. আরিশ অরার বারণ শুনল না। ধীরে ধীরে গলা থেকে ঠোঁটের ছোঁয়া নিয়ে আরও গভীরে যেতে লাগলো। অরা ছটফট করতে লাগলো, মাঝে মাঝে ব্যথায় চোখ বন্ধ করে ফেলছে। তার শরীর এক অদ্ভুত অবস্থায় ছিল, একদিকে ব্যথা, অন্যদিকে আরিশের স্পর্শে এক ধরনের অস্বস্তি। হঠাৎ আরিশ অরাকে শক্তভাবে উল্টো দিকে ফিরিয়ে শুইয়ে দিল। ঘাড়ের ওপর থেকে তার চুলগুলো সরিয়ে ঠোঁট দিয়ে আগ্রাসীভাবে থাবা বসালো। অরা আরিশের এই আচরণে বিস্মিত হয়ে গেল। তার কোমল হাতগুলো আরিশের শক্ত রুক্ষ হাতের নিচে চাপা পড়ে গেছে, যেন সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আরিশ, হুম? আমার লাগছে পিঠে। সরি পাখি, একটু সহ্য করো। এর থেকে আস্তে আস্তে আদর করা আমার পক্ষে সম্ভব না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরা। এই যদি হয় স্বাভাবিক আদর, তবে জোর করবেন? আরিশ অরার কথায় খেয়াল করলো না। কোলে তুলে দুপাশে পা ছড়িয়ে বসালো তাকে। অরা আবারও জিজ্ঞেস করলো, আরিশ, লিসেন টু মি। আরো জোরে করবেন? ভালোবাসা সেই মুহূর্তে বারবার কথা বলায় আরিশের মেজাজ বিগড়ে গেল। কোনো কথা না বলে এক প্রকার অসহিষ্ণু হয়ে অরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অরা হঠাৎ অবাক হয়ে চমকে উঠল। তার চোখে ভয় আর বিস্ময় একসাথে। আরিশের চোখে কিছুটা বিরক্তি, কিছুটা কষ্ট। সে কোনো মন্তব্য না করে এক নিঃশ্বাসে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর তীব্র পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল, যেন সে আর তার মধ্যে কিছু নেই। ওরা বাকরুদ্ধ হয়ে আচমকা আরিশের এমন আচরণে একদম বোকার মতো তাকিয়ে রইল। তার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। ঘণ্টাখানেক পর আরিশ রুমে ফিরে এলো। ওরা এখনও বসে আছে, যেন সে নিজের ভেতরে এক অদৃশ্য যুদ্ধ লড়ছে। তার চোখে কিছুটা হতাশা, কিছুটা বিভ্রান্তি। সে আরিশের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু আরিশের প্রতিটি মুহূর্তের পরিবর্তন যেন তাকে আরও বিভ্রান্ত করে তুলছিল। ইচ্ছে না থাকলে আগেই বলে দিতে পাখি। মাঝপথে গিয়ে বললে তো মেজাজ বিগড়ে যাবেই। ওরা মুচকি হাসলো। আরিশ ওরার হাসি দেখে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কে? কিছু না। না, বলো। আপনি খুব কন্ট্রোললেস হয়ে যাচ্ছেন। কনুইতে ভর দিয়ে শুয়ে আরিশ ওরাকে নিজের কোলের কাছে টেনে শুইয়ে দিল। তার শরীরের কাছাকাছি আসতে ওরা কিছুটা অস্বস্তি অনুভব করলো, কিন্তু আরিশের শক্ত হাত তাকে নিরাপদে আগলে ধরল। ফলশ্রুতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। এতদিনে বুঝলে? হুম। ঘুমাও। আপনি ঘুমোবেন না? না। কেন? তুমি ঘুমানোর পরে আদর করবো, তাই। আরিশের কথায় ওরা চোখগুলো বড় বড় করে তাকালো। আরিশ তা দেখে হেসে উঠল, একদম জোরে হাসি দিল। তার হাসিতে ওরা আরেক দফা অবাক হয়ে গেল। মজা করেছি। গুড নাইট। ওরা কিছু বলল না, নীরবে আরিশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। তার নিঃশ্বাস আর আরিশের দেহের তাপ একাকার হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিলল আরিশ। ওরার স্পর্শে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল। বিকেলবেলা আরিশ তার নিজের কেবিনে বসে আছে। টেবিলের ওপর কিছু ফাইল, কাগজপত্র আর কম্পিউটারের স্ক্রিনে কাজ চলছে। তারপর সব কিছু ঠিকঠাক এখন? ভাবির সাথে মন খুলে কথা বলছিস তো?
মেহরাব চায়ের কাপটা টেবিলের ওপর রেখে প্রশ্ন করলো। আরিস তখন কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তবুও মেহরাবের সাথে আড্ডা দিচ্ছিল। সব কিছু তো মেহরাবের জন্যই হয়েছে। হ্যাঁ, ওরা এখন আগের মতো নিজেকে গুটিয়ে রাখে না। বেশ বেশ, এখন সময় করে ভাবিকে নিয়ে একদিন ডাক্তারের কাছে চলে যা। যত দ্রুত চিকিৎসা নিবি ততই ভালো। তোর যে কি শুরু করলি, বলেছি তো যাবো ডাক্তারের কাছে। মেহরাব চায়ের কাপটা আবারও হাতে তুলে নিল। অদ্ভুত শোনালেও মেহরাব গরম চা পছন্দ করে না, চা ঠান্ডা হওয়ার পরেই পান করে সে। আচ্ছা মেহরাব, একদিন বাসায় আয় না। ও বাবা গো, কি হলো তোর? হয়েছে তো, তোর বাড়িতে যাব, তারপর তোর বউকে কেমন আছেন জিজ্ঞেস করব, তারপর তুই আবার সাইকোগিরি শুরু করবি। আরিশ কিছুটা লজ্জা পেল এবার। তার কাছের মানুষগুলো এভাবে তাকে নিয়ে ভাবে, বিষয়টা সে কখনো ভেবেই দেখেনি। আরে না, কাল আয় বাসায়। ঠিক আছে বন্ধু, যখন বলেছে সে ভদ্রলোক হয়ে থাকবে তখন না হয় গেলাম। মেহরাব হাসতে হাসতে বাকি চাটুকু শেষ করে ফেলল। তুমি ডেকেছিলে মা? নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল তালহা। 2 দিন ধরে বাড়িতে বসেই কিছু প্রজেক্ট কমপ্লিট করতে দিয়েছে আরিশ, এবং সে কাজের চাপ নিয়ে দিন রাত এক করে ব্যস্ত ছিল। প্রতিটি মুহূর্তে শুধু কাজ আর কাজ। কিন্তু হঠাৎ সাবিহা এলো তার রুমে। সাবিহা বলল মা ডাকছেন। তালহা কোনো কিছু না ভেবেই কাজের সব চিন্তা পিছনে ফেলে মায়ের রুমে চলে এলো। হ্যাঁ বস। শান্ত গলায় বললেন তসলিমা। মায়ের এমন শান্ত গলার পেছনে সবসময় কোনো না কোনো জটলা খুলুকিয়ে থাকে, সেটা তালহা খুব ভালো করেই জানে। আজও কি তেমন কিছু বলবেন তিনি? তালহা সন্নিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের অস্থিরতা। কিন্তু মা তো শান্ত, ঠান্ডা গলায় কথা বলছেন। সে মায়ের পাশে গিয়ে বসলো, কিন্তু মনে তোলপাড়। তসলিমা খাতুন সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার, যেন তার অস্থির মনোভাব কিছুটা শান্ত হয়। তোর কি হয়েছে? আমার আমার আবার কি হয়েছে? কিছু না হলেই ভালো, কিন্তু দেখতে তো পারছি অন্য কিছু। যা বলার সরাসরি বলো। তামান্নার সাথে একটু বেশি মিশছিস। অবাক হলো তালহা। এইসব বলার জন্য রুমে ডাকলেন মা, কিন্তু কেন? তামান্নার সাথে তো স্বাভাবিক মেলামেশাই করে সে। কি বলছো এসব? আমি তো স্বাভাবিকভাবেই মিশি তার সাথে। তাহলে তো ভালোই, অন্য কিছু হলে মোটেও ভালো কিছু হবে না। চুপ করে গেল তালহা। সত্যি বলতে তামান্নার প্রতি কিছুটা ভালো লাগা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা অন্য কিছু তো নয়। আর ভালো লাগা কি দোষের? এসব বলছো কেন? আমি কি ছোট আছি মা? আমি বুঝি কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ। সেটা সময় বলে দেবে। এই কাজের মেয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলবি। ওই সব মেয়েরা ছেলেদের কিভাবে পটাতে হয় সেটা ভালো করেই জানে। তাসলিমার এমন কথায় বসা থেকে উঠে দাঁড়ালো তালহা। তোমার থেকে এমন কথা আশা করি না মা। মেয়ে হয়ে অন্য মেয়ের বিষয়ে কথা বলার সময় অবশ্যই সম্মান রক্ষা করা উচিত। আসছি আমি। তালহা রেগে রুম থেকে বেরিয়ে গেছে। বুঝতে পেরে তাসলিমাও রাগ করলেন।